সাধারণ মানুষ তাদের বক্তব্য তারা কি বলছেন, কতটা আশঙ্কার মধ্যে রয়েছেন তা শুনলাম, কিন্তু পরিবেশবিদ তারা কি বলছেন আমরা একবার শুনবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পরিবেশবিদ সুদীপ্ত আচার্য। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। সুদীপ্ত বাবু, এই মুহূর্তে দিল্লির যে পরিস্থিতি রয়েছে, কলকাতার ক্ষেত্রে কতটা সম্ভাবনা, কারণ সাধারণভাবে অনেক সময় খালি চোখে তো বোঝা যায় না, এই মুহূর্তে কলকাতায় কি সেরকমই ঘটনা ঘটতে পারে, আপনি কি মনে করেন? অ্যাকচুয়ালি কলকাতাতে এই ঘটনা ঘটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ এই মুহূর্তে আমাদের কাছে যে সমস্ত ডাটা রয়েছে, কারণ কলকাতার 5টা টিপিক্যাল ক্রসিং বা 5টা টিপিক্যাল জায়গার যে ডাটা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, তা সহনশীল মাত্রার থেকে প্রায় 2.5 থেকে 3 গুণ বেশি, এবং খুব শিগগিরই আমরা দিল্লির কাছাকাছি পৌঁছে যেতে পারবো। খুব ছোট্ট একটা উদাহরণ দিই, আপনার যদি বেহালা চৌরাস্তা ধরা হয়, তাহলে বেহালা চৌরাস্তায় PM 2.5 এর লিমিট হচ্ছে বা পারমিসেবল লিমিট হচ্ছে 60, সেখানে আমরা পাচ্ছি এই মুহূর্তে প্রায় 210-এর কাছাকাছি। এবং যদি আমরা রাসবিহারী ক্রসিং ধরি, সেখানেও পারমিসেবল লিমিট 60 এবং আমরা পাচ্ছি প্রায় 180। অর্থাৎ PM 2.5 মানে হচ্ছে শ্বাসবাহিত ধূলিকণা, অর্থাৎ আমরা শ্বাস নিঃশ্বাসের সঙ্গে যে বাতাস গ্রহণ করি, সেই বাতাসের মধ্যে যে ধূলিকণা আছে সেটাকেই আমরা বলি। আর PM10 বিভিন্ন রকম ব্রঙ্কিয়াল প্রবলেমের জন্য দায়ী। আমাদের ট্রাকিয়া এবং অন্যান্য ব্রঙ্কিয়াল প্রবলেমের জন্য PM10 নানা কারণে দায়ী থাকে। তার লিমিট আমাদের কলকাতার বিভিন্ন অঞ্চলে 4 থেকে 5 গুণ বেশি। অতএব আর এই টেম্পারেচারটা যত বাড়বে, যত কমবে, অর্থাৎ যত শীত আসবে, তত কিন্তু এই সমস্যাটা আরো বেশি ভয়ঙ্কর হবে। ফলে এই মুহূর্তে যেটা বোধ হয়, আমাদেরও সচেতন হবার সময় এসেছে এবং আমাদেরও দেয়ালে প্রায় পিঠ ঠেকার উপক্রম। এই মুহূর্তে যদি আমরা সচেতন না হই বা যদি আমরা যানবাহনের সমস্যা কমাতে সমর্থ না হই, তাহলে কিন্তু কলকাতার সামনেও সমূহ বিপদ। আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, সেটা হচ্ছে কলকাতাতে এয়ার পলিউশনের জন্য যেটা মূল দায়ী, সেটা হচ্ছে যানবাহনগত সমস্যা। আমাদের এখানে 15 বছরের পুরনো গাড়ি বন্ধ হয়ে গেছে, 2009 সালেই বন্ধ হয়ে গেছে, কিন্তু তারপরে যে গাড়ি এসছে সেই গাড়ি কিন্তু কোনো মেনটেনেন্স নেই, প্রপার মেনটেনেন্স নেই, এবং ডিজেল ভেহিকেল থেকে সবচেয়ে বেশি আশঙ্কাটা অনেকটাই বেশি। সুদীপ্ত, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। পরিবেশবিদ সুদীপ্ত আচার্য আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক ডক্টর অপূর্ব ঘোষ। ডক্টর ঘোষ, আপনাকে স্বাগত 24 ঘন্টায়। আমরা জানি যে এই বায়ু দূষণের ফলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা এই ধরনের সমস্যার শিকার হতে পারে। কি ধরনের সমস্যা হতে পারে ডক্টর ঘোষ? দেখুন, শিশুদের যেটা হয় যে শিশুদের লাংস গুলো খুব ছোট, তো সেই জন্য যে কোনো প্রবলেমে শিশুদের একটু বড় আকারেই দেখা যায়। তাছাড়া এই ডেভেলপিং লাং যেটা ডেভেলপ করছে, তাতে এই ধরনের ইনসাল্ট, এই এনভায়রনমেন্টস এর এই পলিউশন, সেটা কিন্তু ফিউচারে ক্রনিক লাং ডিজিজ, অ্যাসমা, অ্যালার্জি এইগুলোতেও আমাদের শিশুদেরকে ঠেলে দিচ্ছে। আর আমার যেটা মনে হয় যে এর থেকে বাঁচার উপায়, তো যদি না পলিউশন কমানো যায় যে কোনো ভাবেই, সেটা গাড়ি হোক কি বিল্ডিং কনস্ট্রাকশন হোক কিংবা অন্যান্য কেমিক্যালস হোক, তো সেই ক্ষেত্রে তার থেকে যদি বাঁচানো না যায়, তাহলে আমাদের কিন্তু। ডক্টর ঘোষ, এই পরিস্থিতির সৃষ্টি হলে সেই মুহূর্তে কোনো রেমেডি কি রয়েছে? দেখুন, কেউ হয়তো বলতে পারে যে মাস্ক ব্যবহার করুন, আমার সেটা ছাড়া তো আর কোনো সলিউশন নেই। আপনি তো নাকে আর তাছাড়া কি ব্যবহার করতে পারেন, সুতরাং সেটা ছাড়া আর অন্য কোনো সলিউশন কিছু নেই। কিন্তু সেটাও যে পুরোপুরি সলিউশন আমি সেটাও বলবো না। একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য ডক্টর অপূর্ব ঘোষ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন। বায়ু দূষণে অনেক ক্ষেত্রে দিল্লির কাছাকাছি পৌঁছে গিয়েছে কলকাতা, এবং এমনটাই জানাচ্ছেন পরিবেশবিদ সুভাষ দত্ত। দিল্লিতে যে অবস্থাটা হয়েছে, তো যে কারণে এই অবস্থা, সেগুলো কিন্তু সবই কলকাতাতেও বিদ্যমান। শুধু তাই নয়, 2-1টা প্যারামিটারসে কলকাতা দিল্লির থেকেও এগিয়ে। এখানে দুটো জিনিস আমাদের দরকার, জনগণকে সচেতন হতে হবে এবং যে কারণে এই অবস্থা বা এই অব্যবস্থাটার সৃষ্টি হয়েছে, সেগুলোকে গার্ড করতে হবে, সেগুলো সম্পর্কে আমাদের কনজারভেটিভ হতে হবে। আর প্রশাসনিক তৎপরতা, কিন্তু সেটা খুব কঠিন। মানুষ তার কমফোর্ট এন্ড কনভিনিয়েন্স, আমি একটা কথা বলি মাঝে মাঝে, কমফোর্ট কনভিনিয়েন্স ক্যাটাস্ট্রফি। যে যত আরাম, আমাদের গরমটাকে ঠান্ডা করতে হবে, আমাদের শীতকালে গরম জল করতে হবে, এই যে বিদ্যুৎ আমরা ব্যবহার করি, আমরা গাড়িতে ডিজেল এবং বায়োফুয়েল বা আমাদের সবুজ জ্বালানি নেই,
তো তারপরে যেভাবে রাস্তাঘাট তৈরির সময় যা বায়ু দূষণ হচ্ছে বা নির্মাণ কার্যের থেকে যে সমস্ত বায়ু দূষণ হচ্ছে, তাতে কিন্তু দিল্লি থেকে আমরা হয়তো কিছুটা মার্জিনালি পিছিয়ে আছি, কিন্তু খুব একটা পিছিয়ে নেই, এবং এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব।